হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আজকে দেখো তোমাদের আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর আলোচনা করব। এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটি স্কুল থেকে এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে। এই করোনার প্রাককালে যদি কোনোভাবে পরীক্ষা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপরই মূল্যায়ন হবে। তাই এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, সেপ্টেম্বর মাসে যে মডেল অ্যাক্টিভিটি আমি তার উপরে আজকে ক্লাস নেব। ক্লাস হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 সেপ্টেম্বর 2021। তো দেখো, এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কের 1 নম্বর কোশ্চেনে বলা আছে যে শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। এখানে 4টে উত্তর দেওয়া আছে যে শতকরা লাভ 1 শতকরা লাভ বলে দেওয়া হয়েছে। শতকরা লাভ 10 হলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কি হবে। তো দেখো, এই অঙ্কগুলো করার জন্য আমাকে কি করতে হবে না, এখানে আমি ধরে নিলাম, ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 10 সমান 110 টাকা। এবার দেখো, তাহলে এখানে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য ইজ টু বিক্রয় মূল্য। আমাকে অঙ্কে এটাই চেয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কি হবে। তো দেখো, এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা, আর বিক্রয় মূল্য কত, 110 টাকা। তাহলে এগুলো আমি একটা করে শূন্য যদি আউট করে দিই তাহলে 10:11, এটাই আমার অ্যান্সার। আমার অপশন হবে একের সি হবে অ্যান্সার, একের সি হবে অ্যান্সার। এবারে 2 নম্বর দেখো, 2 নম্বর একটা জ্যামিতির অঙ্ক দিয়েছে। ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে বিসি এর সমান্তরাল ডিই টানা হলো, যা এসি কে এই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাকে এখানে 4টে অপশন দেওয়া হচ্ছে, কোনটা সঠিক। এই সমান 1/3 এসি, এই সমান হাফ এসি, এই সমান 1/4 এসি, এই সমান 2/3 এসি। দেখো, ত্রিভুজ এবিসি, এখানে আমি একটা ত্রিভুজ নিলাম, এটা একটা ত্রিভুজটার নাম দেওয়া হয়েছে এবিসি, এ বি এবং সি। দিয়ে বলা হয়েছে যে এবি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু এটা ধরে নাও, এবি বাহুর মধ্যবিন্দু এখানে ডি দিয়ে বিসি এর সমান্তরাল, অর্থাৎ বিসি এর আমি সমান্তরাল টানলাম। এই সমান্তরাল সরলরেখাটা কি হলো না, ডি টানা হলো, এটা হলো ডিই ই, যাই এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাকে দেখাতে হবে যে এই সমান হাফ এসি কিনা। দেখো, এখানে ডিই কার সমান্তরাল না, বিসির সমান্তরাল। আবার দেখো, এখানে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, তাহলে আমি বলতে পারি যে এডি সমান হাফ অফ এবি। তাহলে দেখো, ডি যদি এবি এর মধ্যবিন্দু হয় আর ডি যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে ইও কিন্তু এসি এর মধ্যবিন্দু হবে। তাই আমি বলতে পারি যে এই সমান কি হবে না, হাফ এসি। অর্থাৎ আমার এখানে অপশনে যেটা দেওয়া আছে যে 1-2 অপশন হবে বি, অর্থাৎ 2 নম্বর অ্যান্সার হবে বি, এই সমান হাফ এসি। এরপর 3 নম্বরটা দেখো, 3 নম্বর হচ্ছে যে 3 নম্বর বলা হয়েছে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তার পরিসীমা আমাকে বার করতে হবে। অর্ধবৃত্তাকার চাকতি, ধরো ছবিটা হবে এরকম, এটা একটা অর্ধবৃত্তাকার চাকতি। আমরা কি জানি যে একটা পুরো বৃত্ত যদি হয় তার পরিধি কি হয়, 2 পাই আর। আর অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে,
এটা 2 দ্বারা ভাগ হয়ে যাবে। অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে, টোয়াইস পাই আর বাই 2 সমান হবে পাই আর। অর্ধবৃত্তের ক্ষেত্রে পরিধি হবে টোয়াইস পাই আর, যেখানে আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তো দেখো অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধ এখানে দিয়ে দিয়েছি। তাহলে তো ধরো এইটা হচ্ছে ব্যাস, এটা যদি সেন্টার হয় তাহলে আমি এটাকে আর বলতে পারি, এটাকেও আর বলতে পারি, কারণ এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। এটা যদি সেন্টার হয় তাহলে এই টোটালটা কি হবে, পুরো ব্যাসটা কি হবে, টোয়াইস আর। আমাকে এখানে বলে দেওয়া হয়েছে আর সমান, অর্থাৎ ব্যাসার্ধ সমান 10.5 সেন্টিমিটার। আর তাহলে আমার পরিসীমা কি হবে, অর্ধবৃত্তাকার কোনো চাকতির পরিসীমা আমি কিভাবে বার করবো না, পরিসীমা হবে সমান হবে পাই আর প্লাস টোয়াইস আর, কারণ এখানে পুরো ব্যাসটা হচ্ছে টোয়াইস আর। এবার দেখো তাহলে এখান থেকে আমি আর কমন নিলাম, পাই প্লাস 2। এবার দেখো এখানে আর এর মান বলে দিয়েছে 10.5 সিএম মানে সেন্টিমিটার, অর্থাৎ 10.5 অফ পাই প্লাস 2 সেন্টিমিটার, সেমি বা সেন্টিমিটার এটা হবে। অর্থাৎ 3 নম্বর অ্যান্সার হবে যে অর্ধবৃত্তাকার চাকতির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, তার পরিসীমা হবে পাই প্লাস 2 ইন্টু 10.5 সেন্টিমিটার, অর্থাৎ 1 বি, 3 হবে বি এর অ্যান্সারটা, বি অপশনটা হবে এর অ্যান্সার। 4 নম্বরটা দেখো, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য 13.13√2 সেন্টিমিটার, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। বর্গাকার চিত্র, তো এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে। আমি এটা এ নাম দিলাম, এ বি এবং সিডি। এর একটা কর্ণ ধরো বিডি, এই কর্ণ আমি বিডি কর্ণটা ধরে নিলাম 13√2 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হবে, দেখো বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তাহলে আমি যদি এটাকে এক্স ধরি তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। তাহলে বাহু দিয়ে বর্গক্ষেত্রের কর্ণের, বাহুর সঙ্গে বর্গক্ষেত্রের কর্ণের কি সম্পর্ক, ধরি বর্গক্ষেত্রে বর্গাকার চিত্রের, এখানে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য সমান আমি ধরে নিলাম x সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে, কর্ণের দৈর্ঘ্য হবে কি না, বাহুর রুট 2 অর্থাৎ x√2 সেন্টিমিটার। দেখো আমাকে অঙ্কে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 13√2 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি যে শর্ত অনুসারে আমি বলতে পারি x√2 ইকুয়াল টু 13√2, এই রুটটা কেটে যাবে। তাহলে আমার এখানে x সমান 13, অর্থাৎ বর্গক্ষেত্রের বা বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য x আছে, এখানে x এর জায়গায় আমার কত বেরিয়েছে না 13 সেন্টিমিটার বেরিয়েছে। তাহলে আমি বলতে পারি যে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য হবে 13 সেন্টিমিটার, অর্থাৎ এখানে একের IV এর অ্যান্সার হবে অপশন ডি, 13 সেন্টিমিটার, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, একেরগুলো শেষ হলো। এবার দুইয়েরগুলো দেখো, দুইয়ের কোশ্চেনগুলোকে আমাকে সত্য বা মিথ্যা নির্ণয় করতে বলেছে, অর্থাৎ ট্রু ফলস আমাকে নির্ণয় করতে হবে। 1 নম্বর দেখো, 2-এর 1 নম্বর বলেছে যে ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর করে, এটা সত্য হবে, 2-এর 1 হবে সত্য। ধার্য মূল্যের উপর ছাড় নির্ভর, এটা হবে সত্য। এবার দুইয়েরটা দেখো, 2-এর 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর ঠিক আগের একটি শ্রেণীর পরিসংখ্যা 0 হবে, এটা সত্য হবে, এটাও সত্য হবে। এবার 2-এর 3 নম্বরটা দেখো, 2-এর 3 নম্বর কোশ্চেন দেখো, 2-এর 3 নম্বর কোশ্চেন আমাকে বলে দেওয়া হয়েছে যে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ABEF রম্বস আকারের ক্ষেত্রফলের সমান কিনা আমাকে দেখাতে হবে। এখানে দেখো বর্গক্ষেত্রের ছবিটা দেখো, এইভাবে আঁকা হয়েছে, এটা চিত্রটা আমি এঁকে দিচ্ছি।
এরপর দেখো এখানে নাম দেওয়া হয়েছে এ বি সি এবং ডি। আর এখানে একটা রম্বস আঁকা হয়েছে বর্গক্ষেত্রের ভেতরে, যাদের ভূমিটা হচ্ছে 1, এইটা এর নাম দেওয়া হয়েছে বিইএফ। এটা ই এবং এটা এফ। এবার দেখো এখানে এবিসিডি বর্গক্ষেত্রের যে ভূমি আর এবিইএফ রম্বসের ভূমিটা কিন্তু একই, কিন্তু দেখো তাহলেও এখানে দেখো আমি যদি এইখান থেকে একটা লম্ব টানি, তাহলে এটা হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে কি না অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হয়। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য ইনটু বাহুর দৈর্ঘ্য। তাই এখানে আমি এবি ডট এবি করে নিতে পারি এটা। এরপর দেখো চিত্রটা, এরপর দেখো এখানে এরপর দেখো এবি রম্বসের ক্ষেত্রফল কি হবে? দেখো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে কোণ, এখানে আমি একটা নাম্বার দিলাম এফ জি, এটা জি দিলাম। তাহলে দেখো এখানে কোণ এ জি এফ সমান কত না 90 ডিগ্রি হবে, অর্থাৎ এক সমকোণ হবে। তাহলে এখানে এফটা কি? এফ অতিভুজ হয়ে যাচ্ছে, এখানে এফ অতিভুজ হয়ে যাবে, এফটা অতিভুজ হয়ে যাবে। তাহলে এফ যদি এখানে অতিভুজ হয় তাহলে আমি বলতে পারি যে এফ গেটার কি এফ জি মানে এই বাহুটা, কারণ এটা তো অতিভুজ, অতিভুজ তো সবসময় বড় হয়। যে কোনো ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সব থেকে বৃহত্তম বাহু। তাহলে এখানে এফটা অবশ্যই কার থেকে বড় হবে? এফ জি থেকে বড় হবে, এফ জি থেকে বড় হবে। তাহলে এখানে যদি এফ জি থেকে বড় হয় তাহলে আবার কি দেখো এখানে দেখো এফ এর সঙ্গে এবি সমান, কারণ এই বাহুটার সাথে এফ এর সঙ্গে এবি এই বাহুটাও সমান, অর্থাৎ তাহলে আমি বলতে পারি যে এ এফ সমান এবি। তাহলে এফটা যদি বড় হয় তাহলে দেখি এবিটাও অবশ্যই বড় হবে, অর্থাৎ এখানে বলা যায় যে এবি যেটা কি এফ বা এবি গেটার এখানে এফ জি হবে, এবি গেটার এফ জি। তাহলে এবিটা যদি এফ জি থেকে বড় হয় তাহলে এই বাহুর ক্ষেত্রে দেখো, তাহলে এখানে এফ বিটা যদি বড় হয় তাহলে আমার কি হবে? এবি ডট গেটার রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল কি হবে না এবি এফ জি, এটা কারণ এবিইএফ রম্বসের ক্ষেত্রফল কি হবে? এখানে ধরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি এবি ডট এবি ধরে নিয়েছি, আর রম্বসের এবিইএফ রম্বসের ক্ষেত্রফল কি হবে না ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ এবি ডট এফ জি। এটা কি? এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে এবিটা কার থেকে বড়? এফ জি থেকে বড় হচ্ছে। তাহলে এবি যদি এফ জি থেকে বড় হয় তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় হবে। তাই কোশ্চেন 2-এর 3 নম্বরে অ্যান্সার হবে কি, যে আমাকে বলে দেওয়া হয়েছে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি ইএফ রম্বস আকারের ক্ষেত্রফলের সমান। এটা মিথ্যা হবে, কারণ এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হবে এবিইএফ রম্বসের থেকে। তাই 2-এর 3 নম্বর অ্যান্সারটা হবে মিথ্যে। 2-এর 4 নম্বরটা বলে দেওয়া হয়েছে, 2-এর 4 নম্বর বলা হয়েছে যে প্রতিটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাতে একটি নির্দিষ্ট সংখ্যা। সত্য না মিথ্যা আমাকে দেখাতে। দেখো বৃত্তের পরিধি কি বলতো? টুয়াইস পাই আর, এটা হচ্ছে বৃত্তের পরিধি। আর অনুপাত বলেছে, আর ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস কি না টুয়াইস আর, এটা হচ্ছে ব্যাস। এবার দেখো এখানে 2 কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে, তাহলে আমার এখানে কি পড়ে থাকছে না পাই কি? পায়ের মানে কি 22-এর সাথে সমান, কাছাকাছি। তাই প্রতিটি বৃত্তের পরিধি এবং ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত একটি নির্দিষ্ট সংখ্যা, আর সেই নির্দিষ্ট সংখ্যাটা কিনা পাই, অর্থাৎ এটা সত্য। তাহলে 2-এর 4 নম্বর অ্যান্সার হবে সত্য। এরপর দেখো 3-এর কোশ্চেনগুলো একটু বড় আছে। 3-এর এক একটা দেখো
তিনের একেরটা আমাকে বলে দেওয়া হয়েছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব না, 10টি পেনের দেখো ধরি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অঙ্ক খুব সোজা যদি বুঝে পড়ো। দেখো ধরি ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান 100 টাকা। 100 টাকা। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য কি হবে, দশটি পেনের ক্রয় মূল্য সমান 100 টাকায় হবে, 100 টাকা। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য কি হবে, আমি তো 10টি পেন কিনে যে টাকা দিয়ে কিনেছি সেই টাকা দিয়ে আবার 8টি পেন বিক্রয় করেছি। তাহলে 10টি পেনের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমি বলতে পারি যে 8টি পেনের বিক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য সমান 100 টাকায় হবে। তাহলে 8টি পেনের বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 10টি পেনের বিক্রয় মূল্য কি হবে, 100/8 গণিত 10 টাকা। এই যে জাস্ট আমি কাটাকাটি করবো, কাটাকাটি করলে কি পাবো দেখো, 2 × 5 = 10 আর 2 × 4 = 8, 4 × 25 = 100, তার মানে 125, 5 × 25 = 125 টাকা। এবার দেখো আমাকে কিন্তু অঙ্কে বলেছে শতকরা লাভ বার করতে। তাহলে শতকরা লাভ কি হবে, শতকরা লাভ হবে 125 বিয়োগ 100, এটা পার্সেন্টেজ সমান কত না 25%, অর্থাৎ শতকরা লাভ হবে 25%, এটাই অ্যান্সার। এরপর 3-এর 3 নম্বরটা দেখো, 3-এর 3 নম্বর আমাকে বলে দেওয়া হয়েছে, এখানে একটা চিত্র দেওয়া আছে ত্রিভুজের, চিত্রটা আমি আগে আঁকি। এটা এ, বি, এটা সি, আর এখান থেকে এডি থেকে বিসি বাহুর উপর লম্ব টানা হয়েছে বা উচ্চতা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে এডি। এখানে অঙ্কে বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। যে আমাকে বলে দেওয়া হয়েছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 96 বর্গমিটার এবং ভূমি বিসি 20 মিটার হলে এটা মিটার হবে, এটা এইচ মিটার। তাহলে উচ্চতা আমাকে এইচ বার করতে হবে। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 96 বর্গমিটার, 96 বর্গমিটার দেওয়া আছে। এবং ভূমি বিসি, অর্থাৎ বিসি সমান এইখান থেকে এইটুকু, তার মানে এইখান থেকে এইটুকু বিসি হচ্ছে, বিসি দেওয়া আছে 20 মিটার, অর্থাৎ ভূমি বিসি সমান 20 মিটার। তাহলে এই ভূমি বিসি 20 মিটারকে ধরে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে কত এডির মান দেওয়া আছে এইচ, তাহলে কি হবে হাফ অফ বিসি মানে 20 ইন্টু এইচ। দেখো এইটা ভূমি বিসি কে এবং উচ্চতা এইচ কে ধরে আমার ক্ষেত্রফল। আবার আমাকে অঙ্কে বলে দেওয়া হয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 96 বর্গমিটার। তাহলে আমি বলতে পারি এইটুকু সমান, অর্থাৎ
হাফ অফ 20 গণিতক এইচ সমান শর্ত অনুসারে, এখানে লিখতে হবে শর্ত অনুসারে হাফ 20 ইন্টু এইচ সমান 96। এবার আমাকে এখান থেকে আমি এইচ এর মান বার করবো। এইচ এর মান বার মানে উচ্চতার মানটা আমাকে বার করতে বলেছে, তাহলে 96 বাই 20, এই 2টা কিন্তু এই 96 এর সঙ্গে গুণ হয়ে যাবে এইটা। এবার দেখো 10, তাহলে আমার এখানে কি আছে 96 বাই 10। এবার আমি যদি 96কে 10 দিয়ে ভাগ করি আমি কি পাবো না 9.6। অর্থাৎ উচ্চতা এইচ এর মান হবে, এখানে উচ্চতা এইচ সমান হবে 9.6 মিটার। এটা আমার অ্যান্সার, আমাকে এইচ এর মানটাই বার করতে বলেছে। তো দেখো অঙ্কগুলো খুবই সোজা, একটু বুঝে করবে, কারণ এর উপরই তোমাদের মূল্যায়ন হবে। তো অ্যাক্টিভিটি টাস্কের আলোচনা এখানেই শেষ, আবার সামনের মাসে তোমাদের সঙ্গে অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব।